সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, আপনাকে পেয়েছি, অবশ্যই আমরা আপনার খুব সুন্দর কিছু কথা শুনবো। সবার আগেই যেটা জানতে চাই যে সম্প্রতি আপনাকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ দেখছি, যেটা আগেও দেখেছি, এবং আপনার কথাগুলো মানুষ শুনে কিন্তু অনেক ইন্সপায়ার হন, পাশাপাশি তাদের লাইফের কোন গোলটা তারা অ্যাচিভ করতে চাইবেন সেই ডিসিশনগুলো তারা নিতে পারেন। এই যে এই ধরনের যে কথা বা এই কথার জাদুটা কবে থেকে শিখেছেন? বলতে পারেন ছোটবেলা থেকেই ছিল। আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, আমি আবৃত্তি করতাম, বিতর্ক করতাম, তখন থেকেই বেসিক্যালি। তারপর আপনি নিশ্চয়ই জানেন একসময় আমি টেলিভিশনে খবর পড়তাম জি। এবং পরে তো আর সময় করতে পারি নাই। বাট এরপরে আমি দেশের জন্য যে কাজটা করছি, এখানে আমাকে প্রতিনিয়তই কথা বলতে হয়। তো আসলে তরুণদের সঙ্গে তরুণীদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে কানেক্টিভিটিটা তৈরি হয়েছে তাদের মধ্যে, আমি আসলে তারা কি চায় আমি এটা বুঝতে পারি। মানে হয় কি, অনেক মানুষের সঙ্গে যখন মেলামেশা করা হয় তখন তাদের জীবন দর্শন, তাদের চিন্তা ভাবনা, তাদের ভেতরের সম্ভাবনা, এগুলোকে যখন খুঁজে বের করা যায় তখন কানেক্ট করা খুব সহজ হয়ে যায়। সো এই কারণেই হয়তো আমাকে অনেকেই বলে যে আপনি কি এই কথাটা আমাকেই বলছেন? সো এই এই মেসেজটা আমি প্রায়ই পাই। আমাকে ইনবক্স করে বা হোয়াটসঅ্যাপে বা ইমেল করে যে এই লেখাটা কি আমার জন্য লিখেছেন? সো এই যে মেলাতে পারা, হুম, এটা খুব হুম। গুরুত্বপূর্ণ আমার কাছে একদম। মনে হয়। এবং সেই সাথে কিন্তু আপনার ৩,০০০ দিনের যে মাইলফলক আপনি সম্পন্ন করেছেন এবং সফল হয়েছেন, সেটার জন্য আপনাকে অনেক, অনেক অভিনন্দন। সেই ৩,০০০ দিনের কথাগুলো আমরা একটু ছোট্ট করে জানতে চাই, কারণ এটা অনেক দিনের একটি কথা এবং আসলে এটা বলে শেষ করা সম্ভব না। তারপর আপনার অনুভূতিটা সম্পর্কে আমরা জানতে চাই। না, না, অনেক ধন্যবাদ। আমি আসলে যখন উদ্যোক্তা হিসেবে একটা জায়গায় আমি পৌঁছালাম, তখন আমার মনে হলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। তো আমার মনে হলো বাংলাদেশের দুটো সমস্যা খুবই প্রকট। একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে দক্ষতা। ছেলেমেয়েদের হয়তো সার্টিফিকেট নিয়ে পাশ করছে, হুম, কিন্তু তারা আসলে দক্ষ না। তারা মিনিমাম কিছু জিনিস তারা জানে না। তো তখন আমার মনে হলো আমি যা শিখেছি, আমি যা জেনেছি বা আমার যে অভিজ্ঞতা, এই উদ্যোক্তা হওয়ার যে জার্নি, সেগুলো আমি তাদের সাথে একটু শেয়ার করি। সো এই ভাবনা থেকেই ২০১৮ সালের ১লা জানুয়ারি আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের ছেলেমেয়েদেরকে যুক্ত করে, এই অনলাইনের মাধ্যমেই যুক্ত করে আমি তাদেরকে শেখানো শুরু করি। তবে আমি শেখানোর সময় আমি চিন্তা করলাম যে সবাই তো এরকম অনেক কিছু করছে। হুম, সো আমি কি ব্যতিক্রম করতে পারি? তো ব্যতিক্রমের মধ্যে আমার দুটো ব্যতিক্রম প্রথমেই মাথায় আসে। এটা হচ্ছে আমি প্রতিদিন শেখাবো। এভরি সিঙ্গেল ডে, মানে সেখানে কোনো শুক্রবার, শনিবার, ঈদের দিন, পুজোর হুম, দিন হুম, হুম। থাকবে না। এটা ছিল একটা চিন্তা। আর একটা ছিল যে আমি যেহেতু বাংলাদেশের জন্য একটা কাজ, আমি এটা কোনো টাকা পয়সা নেব না। আমি যে কন্টেন্টগুলো দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেই, ২৭০টা রিটেন কন্টেন্ট, ২৭০টা ভিডিও, হুম, ৯০ হুম, দিনে। হুম। একটা ব্যাচে ৫৪০টা কন্টেন্ট। আচ্ছা। এই কন্টেন্টগুলোর বাজার মূল্য কমপক্ষে ২,০০,০০০ টাকা, যেটা আমি ফ্রিতে দিচ্ছি তাদেরকে। হুম, সো এই প্রশিক্ষণটা দিতে গিয়ে আমরা প্রথম ব্যাচ শুরু করি ১৬৪টা ছেলেমেয়েকে নিয়ে সারা বাংলাদেশ থেকে। আচ্ছা। পরে এত আগ্রহ আসলো, দ্বিতীয় ব্যাচে ৬,০০০ জন। হুম, আমার এখনো মনে আছে তৃতীয় ব্যাচে ১৮। এইভাবে বাড়তে বাড়তে এখন প্রত্যেক ব্যাচে ১,০০,০০০ করে যুক্ত হয়। সেই ১৬৪ জনকে নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, এখন আমার শিক্ষার্থীর সংখ্যা ৩৬ লাখ। ওয়াও! তো আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে ওই যে একটা ব্যতিক্রম আমি শুরু করেছি, এটা আসলে আমি নিজেও মাঝে মধ্যে অবাক হয়ে যাই এটা কিভাবে সম্ভব হলো। কারণ প্রতিদিন আমি এখানে ৫-৬ ঘন্টা সময় দেই। হুম, তাদের জন্য আমাকে কন্টেন্ট রেডি করতে হয়, ভিডিও করতে হয়, তাদের সঙ্গে মিট আপ করতে হয়। কয়দিন আগে আমি কাতার গেলাম হুম, মিট আপ করার জন্য। সো আমি সারা পৃথিবীতে এরকম ঘুরে বেড়াই। আমি সৌদি আরব গিয়েছি, দুবাই গিয়েছি, সাউথ কোরিয়া গিয়েছি ওদের জন্য, হুম, মালয়েশিয়াতে গিয়েছি, ইটালিতে গিয়েছি, এবার কাতার গেলাম। সো আমি যখন যাই ওখানে ৩-৪০০ বাংলাদেশি প্রবাসী একত্র হয়ে যায় এবং তাদের পরিবর্তনের গল্পগুলো আমি তখন শুনি, প্লাস আমি তাদেরকে কিছু গাইডলাইন করি। সো এই যে একটা জিনিস আমি করে যাচ্ছি টানা প্রতিদিন, আমি এর মধ্যে বিদেশে গেছি, আমার জ্বর হয়েছে, হসপিটালে ছিলাম, আমি বাদ দেই নাই। সো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে যে টানা ৩,০০০ দিন আমি প্রশিক্ষণ দিয়েছি এবং বিনামূল্যে। সো এইটা সারা পৃথিবীতে কেউ করে নাই, বাংলাদেশ তো নয়।
একদম। আচ্ছা, এই কাজটি করতে গিয়ে কখনো এরকম মনে হয় না, অনেক তো ঝড় এসেছে, অনেক বাধা এসেছে, যে না আর পারছি না, একটু থামি বা থেমে যাই, হয়তোবা সম্ভব হবে না। তখন কি নিজের মধ্যে কোন বিশ্বাসটা নিয়ে এসেছিলেন? অ্যাকচুয়ালি বাধা অনেকবারই এসেছে। বাধা এসেছে যেমন আপনি নিশ্চয়ই জানেন আমার করোনার সময় করোনা হয়েছিল। জি। তখন আমার পরিবার থেকে একটা ভীষণ বাধা এসেছিল যে এটা আর করা যাবে না। হুম, কারণ তুমি অসুস্থ হয়ে যাচ্ছ এটা করতে, করতে। তো তারপরে হচ্ছে যে শুরুর দিকে কিছু বাধা ছিল। অনেকে একটু সন্দেহের চোখে দেখেছে যে আমার আসলে উদ্দেশ্যটা কি? হুম, মানে আসলে কি বিনামূল্যে হচ্ছে এটা? হুম, বা হুম, আসলে কি কিছুদিন বিনামূল্যে করার পর পরে উনি আবার কিছু একটা চেয়ে বসবেন কিনা? হুম। সো এরকম নানান রকমের স্পেকুলেশন ছিল। বাট আলহামদুলিল্লাহ ৮ বছর ৬ মাস পার হয়ে গেছে। এখন সে সন্দেহটা মনে হয় এখন হ্যাঁ, চলে সেই গেছে। সেই সন্দেহ অনেক আগেই দূর হয়ে গেছে। ১-২ বছরের মাথায় দূর হয়ে গেছে। তো বাধা আসে। বাধা আসার পরে আমাকে যেটা অনুপ্রাণিত করে সেটা হচ্ছে আমি যাদেরকে শেখাই তাদের গল্পগুলো, তাদের ট্রান্সফরমেশন, তাদের এগিয়ে যাওয়া। হুম, হুম, আ এই যেমন আমি সেদিন কাতার গেলাম। সেখানে একটা ছেলে আমাকে তার গল্প শোনাচ্ছিল যে সে সিম্পলি মানে বিদেশে কি করতে যায়? ওরা নরমালি আমাদের বিদেশে সবাই চাকরি করতে যায় হুম, হুম, এবং হুম, চাকরিগুলো মোস্টলি হচ্ছে আনস্কিলড জব। তো ওই কাজই সে করতে গিয়েছে। কিন্তু আমার সঙ্গে এই ফাউন্ডেশনে আসার পর এখান থেকে প্রশিক্ষণ নেয়ার পরে সে তার মাথায় আসলো যে কাতারে বসেই সে উদ্যোক্তা জার্নি শুরু করবে। এবং সে শুরু করেছে আজকে প্রায় ৫ বছর হয়ে গেছে এই জার্নি। এখন তার কর্মীর সংখ্যা ২,৫০০ কাতারে। হুম। তাহলে আপনি যখন এরকম একটা গল্প শুনবেন আপনি এখান থেকে কিভাবে বেরোবেন? একটা মেয়ে হয়তো মানে রংপুরের একটা মেয়ে আমার এখনো মনে পড়ছে। সে একদিন আমাকে তার গল্প বলছিল সে ডিভোর্স এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখবেন যে ডিভোর্স হলে বাপ মাও দেখে না হুম, এবং তার একটা বাচ্চা আছে এবং তার বাচ্চার স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তার বাচ্চার জন্য দুধ কিনতে পারে না এরকম অবস্থা, ছোট বাচ্চা। সেই মেয়ে এইখানে এসে প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, এখন মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করে, তার বাচ্চা স্কুলে যায়। সো এইটা যখন শুনি আমি তখন আমার মনে হয় যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দিয়ে যদি একটা মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব তাহলে আমি কেন করব না? বেশ দারুণ। আপনার ফাউন্ডেশন নাম নিজের বলার মতো একটা গল্প। এই তরুণ প্রজন্মদের জন্য নিজের বলার মতো একটা গল্প থাকাটা কেন এত জরুরি? আসলে অনেকেই মনে করে বাংলাদেশের প্রেক্ষাপটে সফলতা মানে হচ্ছে আপনার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি বাড়ি আছে, আছে। এটাই হুম, হচ্ছে সফলতা। কিন্তু আমি ইকবাল বাহার ব্যক্তিগতভাবে সফলতাকে এইভাবে ডিফাইন করি না। যার কারণে আমি দেশের জন্য কাজ করতে পারছি আর কি। কারণ আমাকে অনেকে বলে, "তুমি যে সময়টা এখানে প্রতিদিন ৫-৬ ঘন্টা দিচ্ছ, ওটা যদি তোমার বিজনেসে দিতা বা নতুন কোনো বিজনেস তাহলে হয়তো আরও অনেক টাকা হুম, আর্ন হুম, করতে পারতা।" বাট আমার কাছে মনে হয় একটা মানুষের ভালোভাবে থাকার জন্য কত টাকা দরকার? মানে মানুষে আমরা যে পরিমাণ টাকার স্বপ্ন দেখি বা লোভ দেখি, হুম, হুম, এটাকে আমরা আসলে ভোগ করে যেতে পারি? পারি না। তো আসলে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আমি কতদূর চলবো, হুম, কতদূর আয় করব, কতদূর এগোবো সেটারও একটা লিমিট থাকা দরকার। তাইলে হয় কি মানুষ লোভে পড়ে না। মানুষ যখন লোভে পড়ে তখন অসৎ পথে অনেক কিছু করার চিন্তা ভাবনা করে। হুম, তখন নীতি নৈতিকতা নষ্ট হয়ে যায় মানুষের। তো সেই জন্য আমার কাছে মনে হয় একটা মানুষের গল্প তখনই তৈরি হয় যখন সে নিজে বড় হওয়ার পাশাপাশি ডেফিনেটলি লাইফে টাকা দরকার আছে, অবশ্যই। স্বচ্ছন্দতা দরকার আছে, কিন্তু সেটা এমন দরকার যতটুকু আপনি ভোগ করতে পারবেন, যতটুকু আপনি মানুষের কাজে লাগাতে পারবেন। শুধু নিজে একা বড় হলেন, হুম, আপনি একটা ১০ তলা বাড়ির মালিক হলেন, নিচে আপনার বস্তি আছে, তো কোনো লাভ হলো না। বা আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবরা আপনার বাড়িতে আসতে পারে না, গরিব মানুষগুলোর কোনো এক্সেস নাই, এটাকে তো সফলতা বলে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি বড় হওয়ার পাশাপাশি আরও কয়জন মানুষের দায়িত্ব আপনি নিয়েছেন, বুদ্ধি পরামর্শ। আর দায়িত্ব নিতে কিন্তু টাকা পয়সা লাগে না, একটু বুদ্ধি। আমি কি টাকা পয়সা খরচ করছি? হ্যাঁ, আমার সময়টা ইজ এ মানি। আমি যে ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশ, সেখানে আমার কিছু টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে না। এই যে এত ৩৬ লাখ মানুষকে আজকে ৮.৫ বছর ধরে আমি শিখিয়ে যাচ্ছি, এটা তো একটা ইচ্ছা মাত্র হুম, যে আমি মানুষের জন্য, দেশের জন্য, বাংলাদেশের জন্য একটা কিছু করব। তো সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা গল্প থাকা উচিত, যে গল্পটা হচ্ছে সে কাউকে রক্তদান করেছে, একটা গাছ লাগিয়েছে, একটা মানুষকে সাহায্য করেছে, কাউকে ঘর তুলতে সাহায্য করেছে। তবে তার গল্পটা কোনো না কোনো বইতে বা কোনো না কোনো পত্রিকায় লেখা হবে। আদারওয়াইজ শুধু টাকা পয়সা আছে,
সেই গল্প কোথাও লেখা হবে না। আপনি আপনার কথার মাধ্যমে কিন্তু বারবারই আপনার নানান ভিডিওতে আপনি তরুণ প্রজন্মদের বেশ উৎসাহ দিয়েছেন লাইফে কিছু ভালো করার, এবং পাশাপাশি কিন্তু আপনি তাদেরকে একটা ওয়ে করে দিয়েছেন। একদম অনেকে কিন্তু পথ কথা বলে কিন্তু পথ দেখাতে পারে না যে কোন পথে তারা হাঁটবেন, আপনি সেটাও করেছেন। কিন্তু এই নতুন প্রজন্মদের মধ্যে সবচেয়ে বেশি কমতি আপনি কি লক্ষ্য করেছেন, যে যেটা হয়তো বা তাদের মধ্যে না থাকলে তারা আরো ভালো কিছু করতে পারবেন? সমাজে অনেকেরই ধারণা যে যে ছেলেটা বা যে মেয়েটা গ্রামে থাকে, মফস্বলে থাকে, জেলা সদরে থাকে, ও বোধহয় মানে ওই অত দূরের মধ্যেই থাকবে, ওর পক্ষে কিছু বাড়তি কিছু বড় হওয়া, বড় স্বপ্ন দেখা ওর সম্ভব না। আমি যেসব গল্পগুলো আপনাকে বললাম, ইভেন আমার একটা ছেলের গল্প আপনাকে বলতে পারি যে একদিন রাত্রেবেলা আমার বাসার সামনে এসে আসলো, হঠাৎ করে আমাকে বললো, স্যার একটু নিচে নামেন। তা আমি বললাম যে এত রাতে তুমি, স্যার প্লিজ নামেন। তো নামলাম, নেমে দেখি একটা বিরাট গাড়ি। ও স্যার গাড়িটা শোরুম থেকে নিয়ে এসেছি, আগে আপনি উঠবেন, তারপর আমি আমার বাবা মাকে চড়াবো। এই যে এই ছেলেগুলা কিন্তু সবই মফস্বলের, রাজশাহী, রংপুর, দিনাজপুর, চিটাগং, এরকম একেবারে জেলা পর্যায়ের ছেলে পেলে। এরা কিন্তু ঢাকায় একেবারে বেকার ছিল। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমার অভিজ্ঞতায়, সেটা হচ্ছে আমাদের তরুণ তরুণীদের অসীম সম্ভাবনা, ভিতরে অনেক সম্ভাবনা আছে, যেটা আসলে দরকার আমাদের লিডারশিপ। তাদেরকে একটু পথ দেখানো দরকার, একটু মাথায় হাত বোলানো দরকার, পিঠ চাপড়ে বলা দরকার যে যা বাবা তুই পারবি। সো এবং তাদেরকে সত্যি সত্যি, যেমন আমি সবসময় বলি যে আমি কিন্তু শুধু স্বপ্ন দেখাই না, আমি স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় আমি সেটাও শেখাই। সো এই শেখানোটা খুব দরকার। এবং আমি তো ধরেন খুবই ক্ষুদ্র পরিসরে একক চেষ্টায় ব্যক্তি উদ্যোগে এই কাজটা করছি। এবং এইটা যদি ধরেন আরও 10 জন, 100 জন, 500 জন মানুষ করে, বা সরকারি পর্যায়েও এটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে আসলে এরা বদলে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু আমাদের তরুণরা, আমাদের জনসংখ্যা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে এখনো ব্যবহার করতে পারি নাই। আমাদের বেকারত্বকে আমরা কাজে লাগাচ্ছি হচ্ছে ভুল রাজনীতির দিকে, ভুল সময় নষ্টর দিকে, এবং যার কারণে আমাদের দেশে মাদক, কারণ তাদের কাজ নাই, তারা করবে কি? হয় হতাশা থেকে মাদক নিচ্ছে, অথবা তার কোনো কাজ নেই, সেই কারণে সে ওইদিকে যাচ্ছে, খারাপ কাজ করছে। কিন্তু আমরা যদি তাদেরকে কাজ দিতে পারি, তাহলে তারা কারো পিছনে ঘোরা লাগবে না, তারা তাদের নিজের অবস্থান তৈরি করতে পারবে। আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের দুর্বলতা, আমি দেখেছি একটা জিনিস, এটা আসলে তাদের গাইডেন্সের অভাব। সেটা হচ্ছে খুব তারা দ্রুত কিছু একটা করে ফেলতে চায়, শর্টকাট। এইটা আমি তাদের মধ্যে খুব দেখেছি যে এই দুর্বলতাটা আছে। এইটা তাকে বোঝাতে হবে যে বাবা, শর্টকাটে কিছু হয় না। একটা বাচ্চা জন্ম দিতেও অন্তত 10 মাস লাগে, তাই না, একটা মায়ের। তো তোমাকে বীজ বপন করলে ফল দিতে সময় লাগবে, সেই জন্য ধৈর্য ধরতে হবে, এবং আস্তে 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 করে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। লিফটে প্রথমে উপরে ওঠার চেষ্টা করা উচিত না। খুব সুন্দর একটি কথা। আচ্ছা, এখন তো তরুণ প্রজন্মদের মধ্যে কোন সেক্টরে বেশি দেখছেন যে তারা ভালো করছে, নারী নাকি পুরুষ? মেয়েদের প্রতি আমার একটা মানে অতিরিক্ত ভালোবাসা বলেন বা অতিরিক্ত মায়া বলেন আছে, এই কারণে তারা খুব সিনসিয়ার, খুবই সিনসিয়ার। ছেলেদের থেকে মেয়েরা সিনসিয়ার। আমি এটা দায়িত্ব নেই বলছি। কারণ হচ্ছে আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখেন বাংলাদেশের, যদি আপনি করাপশনের চিত্র দেখেন, মেয়েদের সংখ্যা কিন্তু সেখানে অনেক কম। তার মানে নারীরা বেসিক্যালি মায়ের মনের, তাদের মধ্যে ওই জিনিসগুলো কাজ করে যে না, এই অন্যায় করা যাবে না। সো আমি মনে করি, এবং তাদেরকে যদি কাজ দেওয়া হয় এবং তাদেরকে প্রপারলি স্পেস দেওয়া হয়, এবং এখন তো আর দেয়া লাগে না, তারা নিজের অধিকার নিজেরাই তৈরি করতে পারে। তারপরেও আমাদের সমাজে এখনও একটু পুরুষতান্ত্রিক অ্যাটিচিউড আছে। আমি মনে করি মেয়েরা ভালো করছে, এবং আপনি যদি পরীক্ষার রেজাল্টগুলো দেখেন, সেখানেও দেখেন মেয়েরা ভালো করছে। তো এটা একটা ভালো দিক আমাদের জন্য, কারণ আসলে জনসংখ্যার অর্ধেক মানুষ, তাদেরকে বাদ দিয়ে তো আসলে দেশ বা সমাজ কোনো কিছু এগোনো সম্ভব না। তো সেই জন্য মেয়েরা খুবই সিনসিয়ার, তারা ভালো করছে। এবং মেয়েরা, আমি দেখেছি আমাদের এই ফাউন্ডেশনে যেসব নারীরা উদ্যোক্তা হয়েছে, তারাও খুবই ভালো করছে, সিনসিয়ারলি কাজটা করছে। এবং এই অনলাইনের কারণে একটা বড় জোয়ার এসেছে এখন, মেয়েদের কাজ করার, ঘরে বসে সে কিন্তু কাজ করতে পারছে, তার বাইরে যেতে হচ্ছে না। সে হয়তো তার 24 ঘন্টার মধ্যে 3, 4, 5 ঘন্টা এখানে সময় দিয়ে বাকি সময়টা সংসারে দিয়ে কিন্তু সে সবই করছে। তো সেই জন্য আমার কাছে মনে হয় এটা একটা মানে ভালো দিক। আর আরেকটা যেটা দিক, সেটা হচ্ছে আমাদের
দক্ষতার জায়গাটাতে আসলে আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের এইটার মানে আমরা যে লেখাপড়া আমাদের এডুকেশন সিস্টেম হুম, হুম, এইখান থেকে আমার মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সার্টিফিকেট বিক্রির যে মহড়া, হুম, হুম, সেইখান থেকে অনেক বেশি কারিগরি শিক্ষায় যদি আমরা মনোযোগ দেই এবং 4 বছরের কোর্সের কোনো দরকার নেই। ইন্টারমিডিয়েটের পর থেকে আমরা বিদেশে যখন যাই আমরা দেখি সব ছেলে মেয়ে কিন্তু 12 গ্রেডের পরেই আয় রোজগার করা শুরু করে হুম, এবং সেটা কিভাবে 6 মাস বা 1 বছরের একটা ডিপ্লোমা ট্রেনিং নিয়ে তারা কাজ শুরু করে। হ্যাঁ, আপনি যদি গ্র্যাজুয়েশন করতে চান, মাস্টার্স করতে চান, বিয়ে শাদী আটকে যায় সেটার জন্য আপনি সেটা রাত্রেবেলা করেন, সেটা কেউ বাধা দেয় নাই। কিন্তু সবাইকে গ্র্যাজুয়েট হতে হবে, সবাইকে মাস্টার্স হতে হবে, তারপর একটা চাকরি খুঁজবে, এই মেন্টালিটি থেকে আমাদের বের হওয়া বের দরকার আসতে হবে। এবং আমাদের অনেক বেশি দক্ষ মানুষ, দক্ষ তরুণ তরুণীদের তৈরি করা দরকার। এবং অবশ্যই পরিশেষে ধৈর্যটা থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার কিছু কথা বলেছেন। আশা করছি আজকের আয়োজন দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময় এবং সবসময় আমাদের মাঝে এরকম ইন্সপায়ার মূলক কথাবার্তা বলবেন। থ্যাংক ইউ সো মাচ।